আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন তমুদ্দিন মজলিস নিয়ে। কারণ এই সংগঠনটি বা এই প্রতিষ্ঠানটি 1952 সালে আমাদের যে ভাষা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার জন্য প্রথম অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে অর্থাৎ 1947 সাল থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত যতগুলা আন্দোলন ও সংগঠন রয়েছে, আমি কয়েকটি সংগঠনের নাম তোমাদেরকে বলছি, যেমন আওয়ামী মুসলিম লীগ গঠন, যুক্তফ্রন্ট সরকার গঠন, যুক্তফ্রন্ট সরকারের নির্বাচন, 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফা, আইয়ুব খানের সামরিক শাসন, আইয়ুব খানের ক্ষমতা দখল, 6 দফার পটভূমি এবং 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন ও তার পরবর্তী ঘটনাগুলো রয়েছে। এই সবগুলোর মধ্যে তমুদ্দিন মজলিস হচ্ছে প্রথম সংগঠন। আমরা জানি 1947 সালে রাষ্ট্রভাষার জন্য যে আন্দোলন শুরু হয় তা 1952 সালে এসে মহীসমারূপে পরিণত হয়েছিল। এখন আমরা তমুদ্দিন মজলিস সম্পর্কে একদম বেসিক থেকে তোমাদের মূল বইয়ে যা আছে তার ডিটেলসে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায়ে আছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, অর্থাৎ 1947 সাল থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পুরাটাই হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়। এই অধ্যায় থেকে আমরা প্রথমেই 1947 সাল দিয়ে শুরু করব। এই 1947 সালেই কিন্তু তমুদ্দিন মজলিসটা পূর্ব বাংলার মানুষের ভাষা হবে বাংলা, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই বলে বলে আন্দোলন এবং স্লোগান দিতে থাকে। তমুদ্দিন মজলিসটা ছিল সরাসরি ভাষা আন্দোলনের সাথে জড়িত এবং তমুদ্দিন মজলিসটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। তাহলে বন্ধুরা, প্রশ্ন যদি আসে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি, উত্তর হবে তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস গঠিত হয়েছিল 2রা সেপ্টেম্বর 1947 সালে, অর্থাৎ 2 সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দিন মজলিস গঠিত হয়েছিল। 1947 সালের 6 থেকে 7 সেপ্টেম্বর বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করে, অর্থাৎ 1947 সালের 6 থেকে 7 সেপ্টেম্বর আমাদের বাংলাকে শিক্ষা ক্ষেত্রে এবং আইন আদালতের ক্ষেত্রে প্রধান বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয় এবং এই প্রস্তাবটি করেছিল তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। তমুদ্দিন মজলিসের নেতৃত্বে ছিলেন অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেমের ব্যক্তিগত পরিচয় হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তমুদ্দিন মজলিসের মূল লক্ষ্য ছিল ভাষা ও সংস্কৃতি ক্ষেত্রে উন্নয়ন সাধন করা। তমুদ্দিন মজলিসের সদস্য ছিল মূলত ছাত্র এবং শিক্ষক সম্প্রদায়। প্রশ্ন যদি আসে তমুদ্দিন মজলিসের সদস্য কারা ছিল, তাহলে উত্তর হবে ছাত্র এবং শিক্ষক সম্প্রদায়। রাষ্ট্রভাষা বাংলা চাই আমরা জানি খুবই জনপ্রিয় এবং আমাদের সবচেয়ে সেন্সিটিভ জাতি হিসেবে যেই জায়গাটা বা যেই আন্দোলনটা সেটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই। এই সেন্সিটিভ বা এই গুরুত্বপূর্ণ স্লোগানটি ছিল তমুদ্দিন মজলিসের। তমুদ্দিন মজলিস এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমি তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম টপিক তমুদ্দিন মজলিস দিয়ে শুরু করেছি। তো বন্ধুরা, এতটুকুই ছিল তমুদ্দিন মজলিস নিয়ে আজকের আলোচনা।
তো বন্ধুরা, এতটুকুই ছিল তমউদ্দিন মজলিস নিয়ে আজকের আলোচনা। এখন আমরা বিগত বোর্ড কোয়েশন অর্থাৎ বিগত এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, তারপরে বিভিন্ন স্কুলের টেস্ট এক্সামের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলা নিয়ে আলোচনা করব। আশা করি এগুলা থেকেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। ফার্স্ট কোয়েশনটি হচ্ছে, তমউদ্দিন মজলিস নামক সংগঠন গড়ে ওঠে কার নেতৃত্বে? আমরা প্রথমেই বেসিক আলোচনায় বলেছিলাম তমউদ্দিন মজলিস নামক সংগঠনটি যার হাত ধরে গড়ে উঠেছিল বা যার নেতৃত্বে গড়ে উঠেছিল তার নাম হচ্ছে অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেমের ব্যক্তিগত পরিচয় হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। বন্ধুরা, এই প্রশ্নটি বেশ কয়েকটি বোর্ড পরীক্ষায় এসেছিল। দেখো এখানে আমি দিয়ে রেখেছি 2023 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2020 সালে রাজশাহী বোর্ডে, 2019 সালে চট্টগ্রাম বোর্ডে, 2016 সালে ঢাকা বোর্ডে, 2015 সালে রাজশাহী বোর্ডে এবং 2015 সালে দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তাহলে বুঝতেই পেরেছো এই প্রশ্নটি তোমাদের সামনের যে কোনো পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপরে তমউদ্দিন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা প্রথমেই জেনেছিলাম তমউদ্দিন মজলিস এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে 2 সেপ্টেম্বর 1947 সালে, অর্থাৎ 2রা সেপ্টেম্বর 1947 সালে তমউদ্দিন মজলিস নামক সংগঠনটি গড়ে উঠেছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, তমউদ্দিন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান? এই প্রশ্নে বাচ্চারা প্রায়ই ভুল করে থাকে। কেউ কেউ দিয়ে আসে রাজনৈতিক প্রতিষ্ঠান, আবার কেউ দিয়ে আসে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আজকে আমি তোমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক এই দুইটার মধ্যে যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সাংস্কৃতিক বলতে বোঝায় ভাষা ও সাহিত্য বিষয়ক যে প্রতিষ্ঠানগুলা, অর্থাৎ ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠান বা সংগঠনগুলা গড়ে ওঠে বা তৈরি হয় সেগুলাই হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আর রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানগুলা বা যে সংগঠনগুলা গড়ে ওঠে সেগুলাই হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনালিজম পার্টি, তারপরে হচ্ছে আওয়ামী লীগ। এগুলা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, কারণ এগুলা রাজনীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলা রয়েছে সেটা তো তোমরা বোঝোই, ধর্মকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানগুলা গড়ে ওঠে বা যে প্রতিষ্ঠানগুলা পরিচালিত হয় সেগুলাই হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং কোনটা রাজনৈতিক প্রতিষ্ঠান। এবার আমরা নেক্সট কোয়েশনে যাই। পরে দেয়া আছে তমউদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আমরা পড়েছিলাম বেসিক আলোচনায় তমউদ্দিন মজলিস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন অধ্যাপক আবুল কাশেম। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এরপরে দেয়া আছে তমউদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা আবুল কাশেম কোথায় শিক্ষকতা করতেন? একটু আগেই বলেছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এর পরের প্রশ্ন হচ্ছে, ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? আমরা বেসিক আলোচনায় এটা আলোচনা করেছিলাম যে ভাষা আন্দোলনের সংগঠনগুলোর মধ্যে প্রথম সংগঠন হচ্ছে তমউদ্দিন মজলিস। এর পরের প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমরা জানি রাষ্ট্রভাষা আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল তমউদ্দিন মজলিস। বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাস নিয়ে। ধারাবাহিকভাবে এই প্রথম অধ্যায়ের যতটা টপিক রয়েছে প্রতিটা টপিকের উপরে বেসিক আলোচনা হবে, এমসিকিউ এসকিউ সহ যত বোর্ড কোয়েশন আছে সবকিছুর উপর ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে আমি যে ক্লাসগুলা ইউটিউবে আপলোড দেব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর নোটিফিকেশন পেলে তোমরা ঘরে বসে এই ক্লাসগুলা খুব সহজে দেখতে পারবে। বন্ধুরা, যাওয়ার আগে তোমাদের কাছে একটা কথা বলে রাখি, এই ক্লাসটি তোমরা যদি দেখে থাকো তাহলে আমার পরামর্শ থাকবে এই লেকচারটি তোমরা বা এই নোটটি তোমরা
খাতায় সুন্দর করে লিখে রাখবে। তারপরে কয়েকবার রিভিশন দেবে। রিভিশন দেওয়ার পরে তোমরা দেখবে যে এই টপিকটা তোমাদের একদম শিখা হয়ে গেছে, এই টপিকটা তোমাদের জানা হয়ে গেছে। তো যে কোনো পরীক্ষায় তোমরা এখান থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ উত্তর দিতে পারবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।